সামনেই 2026 নির্বাচন পশ্চিমবঙ্গে। আর এই নির্বাচনে বিভিন্ন দল তাদের প্রতিনিধিদের ইতিমধ্যেই ময়দানে নামিয়ে দিয়েছেন লড়াই করার জন্য। যেমন রয়েছে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস, সাথে রয়েছে ভারতীয় জনতা পার্টি, রয়েছে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম তো আছেই। কিন্তু তার মধ্যেও কিছুটা তারতম্য, তার কারণ হচ্ছে বিগত দিনে আমরা যা দেখেছি যে সিপিএম এবং কংগ্রেস একটা জোট করে আহ, নিজেদের জায়গাটা অনেকটা থেকে দূরে সরে গেছে মানুষের মন থেকে। কিন্তু এবারে প্রথম দেখা গেল এত বছর পরে যে কংগ্রেস তার নিজের মহিমায় ফিরে এসছে ময়দানে এবং নিজের শক্তি বলেই তারা লড়াই করছে। আজ আমরা আমাদের সাথে পেয়েছি বিধাননগর বিধানসভায় যিনি কংগ্রেসের প্রার্থী সেই রণজিৎ মুখার্জিকে। রণজিৎ মুখার্জির নামটার আগে কিন্তু একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমাদের প্রাক্তন নগরপাল প্রসূন মুখার্জির সুপুত্র। প্রসূন মুখার্জিকে আমরা সবাই জানি তিনি একজন দক্ষ প্রশাসক ছিলেন এবং পাশাপাশি রণজিৎ মুখার্জিকেও আমরা যেভাবে চিনতে পারছি সেটা হচ্ছে তিনি একজন দক্ষ সংগঠক। এই দক্ষ প্রশাসক দক্ষ সংগঠকের যে মিলমিশ, সেই মিলনটা এবারের ভোটে কতটা প্রতিফলন হবে, কারণ বিপক্ষে রয়েছে তাবড় নেতা, জনপ্রিয় নেতা সুজিত বসু, রাজ্যের মন্ত্রী এবং বিধাননগর এলাকায় যথেষ্ট জনপ্রিয়। আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে কথা বলে নেব রণজিৎ মুখার্জির সাথে এবং আমরা জেনে নেব যে রণজিৎ মুখার্জি এবারে কি চিন্তা করছেন, যে এবারে সুজিত বোসকে মোকাবিলা করবেন কিভাবে, কি তার বিচক্ষণতা রয়েছে, মানুষের কাছে কি বার্তা দেবেন সেটা একবার আমরা জেনে নেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে তকমা, তকমা, তকমা। জানুন, জানাতে থাকুন। আর রণজিৎ, এবার আসছি, তুমি একটু আগেই বললে যে ডক্টর বিধানচন্দ্র রায়ের বিধাননগর, একদম সঠিক। একটা ঐতিহাসিক পরিকাঠামোর মধ্যে একটা ঐতিহাসিক স্বপ্ন কিন্তু রয়েছে এই বিধাননগরে। আর সেই বিধাননগরে তুমি জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছো, এবার লড়ছো তৃণমূল কংগ্রেসের একদম একটা জাঁদরেল নেতা বলতে গেলে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর সাথে। কি মনে করছো, মানে সুজিত বসুকে মোকাবিলা করবে কিভাবে? হ্যাঁ, সুজিত বাবু তো অনেকদিনের আমাদের বিধায়ক এখানে 2010 থেকে। তো 2010 থেকে এখন পর্যন্ত 16 বছর হয়ে গেছে অ্যাপ্রক্সিমেটলি। অ্যান্ড ওনার শ্লোক উনি বলতে চাইছেন যে পঞ্চমবার, মানে আমাকে ফিফথ টাইম দিস থিং দিয়ে। আমি বরং বলতে চাই যে সুজিত বাবু থ্যাংক ইউ, চতুর্বার ধন্যবাদ। কারণ সত্যি কথা, প্রতি 5 বছরে আমরা 3 মাসের গভর্নেন্স পাই এখানে। গভর্নেন্স বলতে গেলে কি, প্রতি 5 বছরে আমরা 3 মাসের জন্য রাস্তা পাই। রাস্তা হঠাৎ দেখবো, ঠিক আমরা এখানে বিধাননগরে আমরা ক্লক ওয়ার্কে জানি, আমরা যদি পলিটিক্যাল নাও হই, কখন ইলেকশন আসছে নাই বুঝি, তো আমরা জানি যে এটা ইলেকশন আসছে, কারণ আমার বাড়ির সামনে রাস্তাটা আবার ঢালাই করা হচ্ছে। আমরা যে ড্রেনেজ, যেটা বিধাননগর সাউথ দমদম এবং এদিক পুরো ক্যানাল সিস্টেম, আমাদের গর্ব ইনফ্যাক্ট যে এত ভালো ড্রেনেজ সিস্টেম আছে বিধাননগর। যদি দেখতে চান যে প্ল্যানটা যেটা ছিল অরিজিনাল যে প্ল্যানটা, আর এই প্ল্যানটাতে ইনভলভ ছিল অনেক অনেক লোক ইন্টারন্যাশনালি, নেদারল্যান্ডস থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট কনসর্টিয়ামস এসে প্ল্যানিং করেছিল। আমাদের একটা ক্যানাল সিস্টেম আছে বিধাননগরে, উইচ অরিজিনালি একসময় গঙ্গায় কানেক্ট করতো, একসময় এখানে রিভার ডলফিনস আসতো। তো এই ক্যানাল সিস্টেমটা শুড মেক দিস এনভায়রনমেন্টালি, ক্লাইমেট ওয়াইজ ওয়ান অফ দ্য বেস্ট সিটিজ টু লিভ ইন। এই ক্যানাল সিস্টেমটা এখন হয়ে গেছে। আর এইদিকে তো আমাদের ক্যানাল, ওইদিকে বারজোড়া ক্যানাল আছে এটসেট্রা, সাউথ দমদমে। হ্যাঁ, এই ক্যানাল সিস্টেমটা হয়ে গেছে আমাদের লাইফে ওয়ার্স সিচুয়েশন। উইন্টারে মশা প্রায় তুলে নিয়ে চলে যাবে তোমাকে বিধাননগর থেকে। ডেঙ্গির ভয়ে সবাই বসে যাচ্ছে, কার ডেঙ্গি হবে। আপনি যদি কালিন্দী যান, প্রতি মনসুন 3 ফিট জল প্রতিটা বাড়িতে ঢুকে আসবে। কালিন্দিও প্ল্যান্ড বাই দ্য ওয়ে, মানে ওইদিকে যেমনি কয়েকটা প্ল্যান্ড এরিয়াজ আছে, কালিন্দি একটা প্ল্যান্ড এরিয়া, ব্লক এবিসি। ওই প্ল্যান্ড এরিয়াতে আজকে জল ঢুকছে কেন?
নিকাশি এটা ব্যবস্থা হচ্ছে নেই। নিকাশি ব্যবস্থা নেই। সো দেয়ারফর আমিও জানি সুদীপ বাবু খুবই ভালো লোক, মানে সবাই প্রশংসা করে, সবার বিয়েতে যান, সবার বাড়িতে যাই হয় সবসময় যান, খুবই ভালো লোক। কিন্তু আমার তো দরকার একটা বিধায়ক যে যে প্ল্যানিং করবে, পাবলিক পলিসি হিসেবে প্ল্যানিং করবে এবং মানুষের জন্য যেটা দরকার সেটা ক্রিয়েট করবে ওভার 5 ইয়ার্স। ওই ইলেকশন আসছে, এবার ভোট পেতে হবে, এবার আমার এগেনস্টে সবাই রেগে আছে, তার জন্য ওর বাড়ির সামনে একটু রাস্তাটা ঠিক করে দিই, ওই ড্রেনেজটা ফিক্স করে দিই, ওইখান থেকে একটু ডিসিল্টিং করে দিই, ওইটা তো হচ্ছে শুধু কসমেটিক। আমরা একটা কসমেটিক সিচুয়েশনে চলছি, যে আমরা অ্যাপারেন্টলি একটা প্ল্যান সিটি, আমরা অ্যাপারেন্টলি একটা জায়গা যেটা পুরো কলকাতা এসে থাকতে চায়, পুরো পশ্চিমবঙ্গের মধ্যে জানা চাও সল্লেখে থাকো, কি দারুণ কি দারুণ। আসলে যদি থাকো, এখন পার্কিং করা, আজকে যখন হেঁটে হেঁটে আমি মানে নমিনেশন করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর মিডিয়া আমার নিচ্ছে, মানে ওরা হাঁটবে না গাড়ি দুই দিকে পার্ক, কোথা দিয়ে হাঁটবে? লেক টাউনে আজকে যদি আপনার কোনো বন্ধু থাকে যে লেক টাউনে থাকে, আর যদি তোমার বলে যে আচ্ছা শোনো বিকেলে চলে আসো, তুমি সেলফ ড্রাইভে আসো, তো লেক টাউনে এসে আমার বাড়ির সামনে পার্ক করে তুমি ভিতরে আসো, আপনি আপনার বন্ধুকে আনফ্রেন্ড করে দেবেন ফেসবুকে যদি এটা বলে। কারণ লেক টাউনে বিকেলে গিয়ে পার্ক করা, ওটা একটা মানে ম্যাজিশিয়ানের কাজ হচ্ছে। কিন্তু লেক টাউনটা একটা অরিজিনালি একটা এরিয়া ছিল যেটা অ্যাসপিরেশনাল ছিল। লোকেরা কলকাতা থেকে ওখানে ফ্ল্যাট কিনলো, ওখানে বিল্ডিং চুজ করলো, কিন্তু ওরা তো জানতো না যে এই মোস্ট অফ ইট ইলিগাল কনস্ট্রাকশন করে বানানো হচ্ছে, যারা যারা কিনলো, অ্যান্ড দেয়ারফর কোনো প্ল্যানিং নেই। তো এতগুলো যে প্লটস আছে বিধাননগরে ফর এক্সাম্পল, যেগুলো এখন দেখবে রিক্লেম বাই আরবান ডিপার্টমেন্ট, সরি, আমার পার্কোম্যাটস মানে পার্কিং, কি বলছে যে আমি প্রতিটা ব্লকে দুটো পার্কোম্যাট লাগাতে পারি না? পার্কোম্যাট কেন হতে হবে শুধু লাক্সারি মলের জন্য? পার্কোম্যাট শুড বি ফর রেসিডেন্সেস। যে আমার তো আমার সব সিটিজেনের রাইটই আছে দুটো গাড়ি হোক, ভালো জিনিস তো দুটো গাড়ি হোক, কিন্তু দুটো গাড়ি রাখবে কোথায়? সেটা প্ল্যানিং কোথায়? অরিজিনাল প্ল্যান বিধাননগরে ছিল রাস্তার জন্য 23% অফ স্পেস ইয়ারমার্ক, 23% হাইয়েস্ট হয়তো। কোনো জানি না চণ্ডীগড়ে কত হচ্ছে, বা চণ্ডীগড় ছাড়া হয়তো ইট মাস্ট বি দ্য হাইয়েস্ট। তো আজকে কি মনে হচ্ছে 23% স্পেস আছে আমাদের কাছে রাস্তার উপর? ড্রেনেজ সিস্টেম, এখন সবাই জল কিনতে শুরু করতে হয়েছে, এখন মানে কি আমি শুনলাম, নট দ্যাট আগের বছর শুরু হয়েছে, বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে। দিস ইজ সাপোজ টু বি আমার আমার ক্যানাল আছে, আমার ড্রেনেজ সিস্টেম আছে, আমার সবকিছু আছে, কিন্তু আমার এখন জল ট্যাঙ্কারে কিনতে হচ্ছে কেন? কারণ বদার নয়, এই কর্পোরেশনটা বদার নয়। এখানে যে 16টা, এইদিকে 16টা মার্কেট আছে, ওইদিকে এক্সাক্ট নাম্বার বলতে পারবো না, দক্ষিণদারি মার্কেট, লেক টাউন মার্কেট, কালিন্দী মার্কেট, পাতিপুকুর মার্কেট। সিটি সেন্টারই কেন সুন্দর দেখতে হবে প্রাইভেট মার্কেট? আমার সিকে মার্কেট কেন সুন্দর দেখতে হবে না? এটা কি ইচ্ছে করে করা হয়েছে যাতে আমাদেরকে জোর করে সিটি সেন্টারে যেতে হয়, ওখানে 10 টাইমস প্রাইসে কিনতে হয়? আমার হসপিটাল এখন একটা সাব ডিভিশনাল হসপিটাল কেন? আরে ইন্টিরিয়ার ডিস্ট্রিক্টসের বাঁকুড়াতে বুঝতে পারছি যে সাব ডিভিশনাল হসপিটাল, দিস ইজ সাপোজ টু বি আ কর্পোরেশন এরিয়া। কর্পোরেশন এরিয়া এখনো Multi-speciality হওয়া উচিত। একটা মাল্টি স্পেশাল পিজি ইকুইভ্যালেন্ট হওয়া উচিত, এনআরএস ইকুইভ্যালেন্ট হওয়া উচিত, রেফারেল হসপিটাল হওয়া উচিত। একদম। আমি কেন আমার বর্ধমান থেকে যখন ফোন করে, আমরা তো পলিটিক্সে আছি, এটা আমাদের লাইফ, আধার লাইফ পলিটিক্স হচ্ছে এটা, রাতে একটা কল আসে বর্ধমান থেকে, আলিপুরদুয়ার থেকে, যে অমুক পেশেন্ট এই দিসিং রেফারেল করেছে, কলকাতা আসছি পিজিতে অ্যাডমিশন করো। কেন শুধু পিজি? কেন আমার বিধাননগর হসপিটাল মাল্টি স্পেশালিটি রেফারেল হসপিটাল নয়? কিন্তু রণজিৎ, একটা কথা বলো, তুমি যে এতক্ষণ ধরে বললে যে এই সুন্দর করে সাজানো, কেন সিকে মার্কেট হবে সুন্দরভাবে সাজানো হবে না, কেন সিটি সেন্টার ওয়ানই হবে? তো যদি আমরা দেখি যে ভিআইপি রোডের আশপাশটা, ওখানে তো অনেকটাই সৌন্দর্যায়ন হয়েছে, মানে সেটা তো শহীদদের হাত ধরেই হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে তৃণমূলের ব্রিলিয়েন্স। তৃণমূলের ব্রিলিয়েন্স হচ্ছে কসমেটিক সার্জারি। আমি সুন্দর সুন্দর, আমি একটু কেকেআর এর সাথে শাহরুখ খানকে ডাকবো, আমি নীল সিং, ইনফ্যাক্ট দিওয়ালি এখন এক সময় শুরু হয়েছিল নিউ ইয়ার্স এর জন্য ওই বিশ্ব বাংলা সারানি যেটা বলে, ওই লাইটটা এখন 24/7 থাকে, 365 ডেজ এ ইয়ার। ওই লাইটের বিলটা কে পে করছে আমি জানি না, আলটিমেটলি আমাদেরই কোথাও থেকে আসছে। তো আমি একটু মার্কেট, সবচেয়ে বেস্ট হচ্ছে হসপিটালের গেটগুলো দেখা, যা অসাধারণ গেটস হয়ে গেছে আমাদের প্রতিটা হসপিটাল, যেই হসপিটালে যাবেন, এনআরএস হসপিটাল যাবেন, পিজি হসপিটাল যাবেন, আমার বিধাননগর সাব ডিভিশন হসপিটাল, গেটস গুলো দারুণ।
এবার গিয়ে চিকিৎসা করুন ওখানে, একটা রাত অ্যাডমিশন নিন ওখানে ওই হসপিটালে। এই পার্কগুলো রাতের পার্কগুলো দেখি একটা মহিলা আজকে রাতে হাঁটতে পারবে কিনা একলা, যে সুন্দর সুন্দর পার্কগুলো যেগুলো বানিয়েছে। এই ভিআইপি রোডে দেখি আজকাল, এক সময় আমরা বলতাম যে কলকাতা সবচেয়ে সিকিউর সিটি, কলকাতা আর সল্টলেক এগুলো হচ্ছে এমন বেঙ্গল বেসিক্যালি, যে দিল্লি নর্থ ইন্ডিয়া ওখানে মেয়েরা ইনসিকিউর, আমরা এখানে এখানে মেয়েরা হাঁটতে পারে। আজকে হাঁটুক না মেয়ে রাতে, ওই সেম ভিআইপি রোড ওই সুন্দর করে যেটা বানিয়েছে বলছেন, কোনো সিকিউরিটি নেই আজকে। রণজিৎ, এইখানে আরেকটা আমি যোগ করছি যে সামনে তো ইলেকশন, সেখানে এসআইআর এর একটা বড় ভূমিকা রয়েছে, যে মানুষ কিন্তু বিভ্রান্তিতে রয়েছে যে আদৌ কি আমি নাগরিক ভারতের, মানে ভারতে জন্মে ভারতে পড়ে ভারতে চাকরি করে তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে যে আমরা হয়তো ভারতের নাগরিক নয়। হুম। সেই সংখ্যাটা কিন্তু একটা বড় অঙ্ক। হুম। এবারে ইলেকশনে মানে এটা কি পুরো একটা পরিকল্পিত একটা চক্রান্ত, এবং কংগ্রেস সেখান থেকে কিভাবে নিজেকে ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। যেই না এসআইআর ঘোষণা করা হয়েছিল, কংগ্রেস পার্টি কিন্তু ক্লিয়ারলি বলেছিল যে এসআইআর করতে চান করুন, এসআইআর তো আগেও হয়েছে। একদম এই 2002 এর এসআইআরটা নিয়ে কেউই জানে না এক্সেপ্ট ইলেকশন কমিশন, একদম, কিন্তু হয়েছে। একদম, মানে আমরা জানি না এটা হয়েছে, কিন্তু হয়েছে। হয়েছে। আর এটা তো একলা না, অনেকগুলো এসআইআর হয়েছে এর আগে। হুম। নর্মালি ইন এনি কেস যে কোনো একটা স্টেটে যে কোনো একটা সিটিজেনের জন্য, একটা ভোটারের জন্য দুবার ইন এনি কেসই একটা চেক হয়, একটা হচ্ছে অ্যাসেম্বলি ইলেকশনের আগে, একটা হচ্ছে লোকসভা ইলেকশনের আগে। আর আমরা যারা পলিটিক্স করি আমরা জানি দ্যাট জানুয়ারি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি বিকজ আমাদের এই মার্চ এপ্রিলে মেতে ইলেকশন হয়, আমরা জানি যে রিভিশন অফ রোলস হবে আগের বছরে, অ্যান্ড 1 জানুয়ারিতে বেরোয় ফাইনাল লিস্ট, আর তারপরে যদি ড্রাফট লিস্ট কিছু চেঞ্জ হয়। তো এসআই যখন হলো, কংগ্রেস পার্টি খুব ক্লিয়ারলি বলে যে দেখুন এসআই করার আপনার অধিকার, সেটাতে আমরা লড়িনি, কিন্তু এসআই করবেন এই 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 পদ্ধতিতে যাতে জেনুইন ভোটাররা প্রোটেক্টেড থাকে, জেনুইন ভোটার যেন একটাও যেন বাদ না যায়। এবার খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে জেনুইন ভোটার বাদ দেওয়ারই ইন্টেনশনটা ছিল, পুরো পরিকল্পনাটা বোঝা যাচ্ছে এখানে। কারণ লিটারালি 2 দিন আগে আমার বন্ধু, আমার কাউন্টার পার্ট মালদায় মোত্তাকিম, যিনি এমএলএ এক্স এমএলএ ছিলেন, তাকে 2 দিন আগে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আনতে হলো যে উনি সিটিজেন, নমিনেশন ফাইল করতে। একটা এক্স এমএলএ কি করে আর কি হলো এক্সেপ্ট বিং ভোটার, মানে এমএলএ হলো কি করে তাহলে? যদি ভোটার না হয় তাহলে তো ওটা মানে বোঝার খুবই ডিফিকাল্ট। না, তোমাদের এই ব্যাপারটাই কিন্তু আমাদের রাজ্যের সিএম মমতা ব্যানার্জি কিন্তু সাপোর্ট করেছিল কংগ্রেসকে ইনসাইড দ্য পার্লামেন্ট, এবং স্পিকারের এগেনস্টেও যে অনাস্থা এসেছিল সেটাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস সাপোর্ট দিয়েছিল। সেটাকে কিভাবে দেখছো? পার্লামেন্টারি ইন্টারফ্লো কোঅর্ডিনেশন ইন্ডিয়া অ্যালায়েন্সে সেটা একটা আলাদা ব্যাপার, আর রাজ্যের রাজনীতি আলাদা ব্যাপার। এটা একটা ফেডারেল স্ট্রাকচারে হয়, এটাতে কোনো দুটোর সাথে দুটো একেবারেই কনফিউজ করা উচিত না। গতকালই আমাদের ম্যানিফেস্টো রিলিজ হয়েছিল, আমাদের কংগ্রেস প্রেসিডেন্ট মাল্লিকার্জুন খার্গেজি এসেছিলেন, ওনাকেও এই প্রশ্নটাই জিজ্ঞেস করা হয়েছিল মিডিয়া থেকে। উনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে রাজ্যে রাজ্যে অ্যাকর্ডিং টু সেই রাজ্যের রাজনীতি অ্যাকর্ডিংলি কংগ্রেস পার্টি যেটা যদি মনে করে যে একটা রাজ্যে সরকার ঠিকমতো কাজ করছে না, তাহলে তার প্রতিবাদ করবেন, তার এগেনস্টে দাঁড়াবে। আমরা তো কেরালাতেও তো সিপিএম এর এগেনস্টেই দাঁড়াচ্ছি, ওটাও তো ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার। এখানে সিপিএম আর তৃণমূল দুজনকে দু চোখে নাও দেখতে পারে, কিন্তু ওখানে তো ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিং একসাথে আসতে হচ্ছে, সেটা পার্লামেন্টারি ফ্লো কোঅর্ডিনেশন বিজেপির এগেনস্ট, লার্জার আইডিওলজিক্যাল গোলের এগেনস্ট ব্যাপারে। তো এবারের যে ইলেকশন 2026-এর যে নির্বাচন হতে চলেছে 23 এবং 29, তো তুমি টু ইয়োর ভোটার্স অফ বিধাননগর অ্যাসেম্বলি কি তুমি নিজেকে মানে তাদের কাছে বার্তা দেবে যে কেন তোমাকে ভোটটা দেবে? আমি বার্তা দেবো ক্লিয়ারলি, আপনার একটা ভবিষ্যৎ দেখুন। একটা পয়েন্টে এসে গেছে, আই থিঙ্ক আমরা উই হ্যাভ স্টপ ড্রিমিং ইন বেঙ্গল, বিকজ আমরা ভেবেই নিয়েছি যে এটাই আমাদের আমাদের শুধু একটা পাস্ট আছে, একটা গ্লোরিয়াস পাস্ট, ওই গ্লোরিয়াস পাস্ট নিয়ে আমরা কথা বলতে পারবো, আমাদের আর কোনো গ্লোরিয়াস ফিউচার নেই। এখন আমি বলতে চাই যে আপনার আবার স্বপ্ন দেখুন, এমন একটা স্বপ্ন দেখুন যে একদিন বিধাননগর থেকে গেলে অ্যাটলিস্ট সিঙ্গাপুর যদি না করতে পারি, অ্যাটলিস্ট গুরগাঁও যেতে পারবে আর বলতে পারবে আমি এরকম একটা জায়গায় এরকম থাকি। আমি এটা ব্যাঙ্গালোরে গিয়ে বলতে পারবো যে এরকমই একটা জায়গায় আমি থাকি, আর আমার ব্যাঙ্গালোরে আর চাকরিটা দরকার নেই, কারণ আমার ইকুইভ্যালেন্ট চাকরি আমার ওখানে আছে, ইকুইভ্যালেন্ট ব্যবসা আমি ওখানে করতে পারছি। ওই স্বপ্নটা অ্যাটলিস্ট আমরা দেখি। আমরা এমন একটা স্বপ্ন দেখি যে পাশের বাড়ি যারা মানে বাবা মা থাকছে এখানে হয়ে গেছে, এক্সপেক্টই করে নিয়েছে যে ওরা মারা যাবে উইথাউট
ছেলে মেয়ে ওদের সাথে, ওদের ছেলেমেয়েরা ওদের ফোন করে বলে আমরা ফেরত আসছি। আমরা এমন একটা স্বপ্ন দেখি যে আমাকে মশা তুলে মেরে না ফেলে দেয়। এই প্রতিটা উইন্টার আসলে সল্টলেকে মানে লোকেরা মানে উইন্টারের একটা নাইটমেয়ার। ডেঙ্গি তো অবভিয়াসলি একটা আলাদা সিচুয়েশন বাই ইটসেলফ। একটা আর অ্যাটলিস্ট একটা বেসিক পাতিপুকুরের মতো জায়গা, দক্ষিণদারির মতো জায়গা, একটা যে লোডশেডিং না হয়, মার্কেট ক্লিন থাকে, আমার মনসুনে আমার বাড়িতে জল না ঢোকে, ওই জায়গা পর্যন্ত অ্যাটলিস্ট আমরা পৌঁছতে পারি। সেই স্বপ্ন আমরা যেন দেখতে পারি। তার জন্য আমি বিশ্বাস করি যে আমি এখানে আসিনি বাড়ি বানাতে, কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং তাহলে আমি কর্পোরেট লাইফে থেকে যেতাম। আমার তাহলে পলিটিক্সে আসার দরকার ছিল না। আমার যদি টাকা বানাতে হতো, আমি কর্পোরেটে ছিলাম, 10 বছর কর্পোরেটে ছিলাম, এতক্ষণে যেখানে পৌঁছতাম আমি ভালোই করতাম। আমি এখানে এসছি একটা আইডিওলজিতে বিশ্বাস করি, তার জন্য কংগ্রেস পার্টিতে আমি বিশ্বাস করি কংগ্রেস পার্টি সেই পাবলিক সার্ভিস এবং সেই পাবলিক পলিসি থ্রু দিয়ে ওই পাবলিক সার্ভিস দিতে পারবে। এবং বিধাননগরের লোকের সাথে আমি একটা স্বপ্ন দেখতে চাই, ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্ন।